প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তে বাংলাদেশ। আমরা সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক কমিটি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, কৃষক দল। দুজনকে স্বাগত জানাই। তুষার, শুরুতে যেটা বলবো যে আপনি নিশ্চয়ই জানেন যে 6 মাস পূর্ণ হলো যে গণঅভ্যুত্থান বাংলাদেশে ঘটে গেল। আপনারা সক্রিয় অংশগ্রহণ করেছেন। আপনাদের ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদেরও 6 মাস হতে যাচ্ছে। কতটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো অন্তর্বর্তীকালীন সরকার? ধন্যবাদ। এ পর্যন্ত 6 মাসের যদি আমি বলি 6 মাসের সরকারের পারফরমেন্স, তাহলে আমাকে বলতে হবে যে সরকার 10-এ 5 কি 6 পাবে আর কি। পুরোপুরি আকাঙ্ক্ষা যেগুলোর কথা আমরা বলি, এটা এত ভয়ঙ্কর একটা জগদ্দল পাথর হয়েছিল যেটা হুট করে হবে না, এটা আমরা বুঝি। কিন্তু হওয়ার জন্য যে দৃশ্যমান কতগুলো আলামত, সেগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। বরং অনেক ধরনের ডিস্টার্বিং এলিমেন্টস সামনে আসে। অনেক সময় অনেকগুলো প্রশ্নবিদ্ধ নিয়োগ দেখা যায়, কিংবা অনেকের ব্যাপারে আগের ফ্যাসিবাদী সংশ্লিষ্টতা, তারা নিয়োগ পেয়ে যাচ্ছে। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে। পুলিশ এখনও রহস্যজনক আচরণ করছে, একদিকে অ্যাক্টিভ না, অন্যদিকে কখনো কখনো তারা ছাত্রদের উপর চড়াও হচ্ছে। কোনো কোনো সময় মামলা, এমন মামলা যেখানে বলা হচ্ছে ছাত্ররাই সন্ত্রাস করেছে ইত্যাদি। প্রশাসনের দৌরাত্ম্য আমরা দেখতে পাচ্ছি মারাত্মক রকমের। প্রশাসনের কারণে, বিশেষত আমলাতন্ত্রের কারণে সরকারের অনেকগুলো কাজ আটকে যাচ্ছে। বোঝা যাচ্ছে যে সরকার কাজ করতে চাচ্ছে, কিন্তু আমলাতন্ত্রের কারণে পারছে না। কিন্তু সেই ক্ষেত্রে স্ট্রিক্ট অ্যাকশন যেটা বোঝায়, সেটা সরকার কোনো একটা কারণে নিতে পারছে না। সরকারের অনেক দুর্বলতা আছে, এগুলো আমরা বলি। তবু আমরা মনে করি যে বাংলাদেশে গণঅভ্যুত্থানের পরে এটা একটা বিশেষ ধরনের সরকার হয়েছে। এরকম সরকার বাংলাদেশে আগে কখনো হয় নাই। বাংলাদেশে আগে অভ্যুত্থান হয়েছে, কিন্তু এই ধরনের সরকার হয় নাই। কিন্তু এই ধরনের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার জন্য যে ধরনের দক্ষ স্কিলড লোক দরকার, সেটা আবার এই সরকারের ঘাটতি আছে। এইরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি। তবু বাংলাদেশের রাজনৈতিক দল সহ ছাত্রদের শক্তি থেকে সবাই মিলে এই সরকারকে এখনও ক্রিটিক্যালি সমর্থন করে যাচ্ছে। আমরাও আমাদের সমর্থন এখন অব্যাহত আছে, কিন্তু আমরা আমাদের বিভিন্ন সমালোচনা থাকলে আমরা জানাই। যেমন নির্বাচন কমিশন নিয়ে আমরা বলেছি যে নির্বাচন কমিশন কিন্তু যেভাবে ভোটার তালিকা হালনাগাদ করেছে, এটা নিয়ে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের প্রতিবেদন দেওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল পুরনো আইনে। এইসব নিয়ে আমাদের অনেক অবজারভেশন আছে। তবু আমরা এই সরকারকে সমর্থন করে গেছি, এখনও করছি। কারণ আমরা মনে করছি যে তার যে লার্জার যে কতগুলো কাজ করার কথা, বৃহত্তর কতগুলো এজেন্ডা আছে, তার মধ্যে সংস্কারের এজেন্ডা আছে, সেগুলোর দিকে সরকার আস্তে আস্তে যাচ্ছে। অনেক বাধা বিপত্তি সত্ত্বেও যাচ্ছে। সেখানে রাজনৈতিক দলগুলোকে এনগেজ করছে, ছাত্রদেরকে এনগেজ করছে, এবং সংস্কারের সমস্ত সংস্কার 6টা, গতকালকেই যেমন সরকারের তরফ থেকে ব্রিফিং করা হলো, সেখানে বলা হয়েছে যে 6টা সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেগুলো সমন্বিত করে একটা চার্টারের মতো করা হবে। এবং তারপর কি কি সংস্কার স্বল্প মেয়াদে, কি কি মধ্যমেয়াদে, কি কি দীর্ঘমেয়াদে, সেগুলো সবার সাথে বসে ঠিক করবে। এবং তার মধ্য দিয়ে হচ্ছে আপনার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে সংবিধান প্রশ্নে আমরা কী করব। সংবিধানের একটা সংস্কার বা সংশোধনী করতে হবে, এটা সবাই স্বীকার করছে, সবাই মানছে। বিএনপিরও 62 দফা দেওয়ার আছে, সংবিধান প্রস্তাব তারা দিয়েছে। কিন্তু এটা কী পদ্ধতিতে করবে, কে করবে, এটার ক্ষেত্রে সরকারের তরফ থেকে তারা বলেছেন যে হয় সংশোধনীগুলোকে আইনে পরিণত করা হবে, অথবা গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এটাকে সংবিধানটা প্রণয়ন করা হবে। কিন্তু কোন পদ্ধতিতে করা হবে এটার ব্যাপারে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্তে যায় নাই, কারণ সকল অংশীদারের সাথে বসা হবে, যেটা তারা আগামী এই মাসের বাকি যে সময়গুলো আছে, দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে, এর মধ্যে তারা এটা করতে চায়। তো আমরা দেখতে চাই যে এটা সফলভাবে সরকার করতে পারছে, এবং আমি আশা করব যে রাজনৈতিক দল সহ সবাই তাদেরকে সহযোগিতা করবে। আমাদেরকে একটা সহযোগিতামূলক পরিবেশে ন্যূনতম ঐক্যমত্য তৈরি করতে হবে সংস্কার প্রশ্নে। এবং তারপর ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেব যে সময়কাল উল্লেখ করেছেন, অর্থাৎ আজকে আমি দেখলাম ইলেকশন কমিশনের পক্ষ থেকে একই কথা বলা হয়েছে যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছর জুনের মধ্যে নির্বাচন হবে। তো এই রোডম্যাপটার মধ্যে আমাদেরকে আরেকটু ধৈর্য ধরে এই সরকারকে, আমি এখনও মনে করি যে তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় যায় নাই, তাকে আরও কিছু দিন কোঅপারেট করতে হবে। এরকম একটা অবস্থায় আমরা। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল। আপনার দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারে যে 6 মাস, তাদের যে পারফরমেন্স বা যে মানুষের প্রত্যাশা এবং রাজনৈতিক দল হিসেবে আপনাদের প্রত্যাশা, কতটা পূরণ করতে পেরেছে? না, প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে তাকে যদি প্রশ্ন করা হয় তিনি তাকে কত মার্কস দেবেন, উনি নিজেই সরল স্বীকারোক্তিতে বলেছেন যে তাকে কত 3 না 4, আমি জানি না, এরকমই বলেছেন যে এটা দেওয়া যাবে। তো এখন শোনেন, আমাদের মতো দেশ, তৃতীয় বিশ্বের দেশ, এখানে মানুষের যে গণ আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সরকারগুলার সমন্বয় করা, এটা খুব ডিফিকাল্ট, বাস্তবতা, এটা সত্য। তবে সরকার চেষ্টা করেছে ক্ষেত্রবিশেষে, আবার ক্ষেত্রবিশেষে সরকারের
গঠন, ধরন এবং সরকারের মানে যারা অংশীজন বা যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের একটা টিমওয়ার্কের ঘাটতি আমরা দেখেছি, এটা সত্য। মানুষ যেই বিপুল আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে প্রথমে একটা ইমোশনের মধ্য দিয়ে তাদেরকে বসালো, আমরা দিন শেষে তার প্রত্যক্ষ কোনো বা পরোক্ষ কোনো সুফল ওইভাবে আমরা দেখছি না। আছে, সরকারের সফলতাও আছে। অন্তত একটা সফলতা এটা যে একসময় আমরা এখানে লুণ্ঠন, দুর্নীতি, লুটপাট এই কথাগুলো শুনতাম, অন্তত এখন আমরা আশা করছি যে এই সরকারের মধ্য থেকে আমরা এরকম কোনো খবর এখন পর্যন্ত পাচ্ছি না। হ্যাঁ, দুর্নীতি আছে, এটাও সত্য। এই দুর্নীতি তো একেবারে শেকড়ে প্রবেশ করছে, বাট সরকারের উচ্চ পর্যায় থেকে যে মারাত্মক লেভেলের কোনো দুর্নীতি বা দুর্নীতি হচ্ছে এরকম একটা পাচ্ছি না। আরেকটা হলো এই সরকারের বাহিনীগুলা বা রাষ্ট্র মানুষকে প্রকাশ্যে কোথাও নানান ধরনের আন্দোলন হয়েছে, নানান ধরনের প্রতিবন্ধক হয়েছে, কেউ তো মানে মানবাধিকার লঙ্ঘন যেটা আমাদের এখানে প্রতিনিয়ত হয়েছে, রাষ্ট্রই একটা দানব হয়ে গেছিলো, সেই জিনিসটা নাই বা আছে খুব কম। যদিও বিচার বহির্ভূত হত্যা এর মধ্যেও হয়েছে, এর জন্য তদন্ত কমিটি গঠিত হয়েছে বা সরকারের পক্ষ থেকে একটা প্রচেষ্টা, আগে যেটাকে একেবারে মানে লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছিল এক সময়, সেই জিনিসগুলো নাই। মানুষ মত প্রকাশ করতে পারছে কম আর বেশি, ভালোই উন্মুক্তভাবে মত, এই দিকটা নিশ্চয়ই ভালো। আর একটা দিক হলো যে একটা রাষ্ট্র সমাজের বা একটা কল্যাণ রাষ্ট্রের সবচেয়ে বড় বিষয় হলো যে এই মানবাধিকার, এটা একটা যেমন। আর একটা হলো যে মানুষের জীবনমান, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষের, আমাদের তৃতীয় বিশ্বের দেশ, দরিদ্র দেশগুলোর সবচেয়ে বড় কথা যে মানুষের জীবনমানটা আপনি কতটুকু স্বস্তিদায়ক করতে পারলেন বা করতে পারলেন না সেটা। আমাদের এখানে ইনফ্লেশন যেটা হয়েছে সারা দুনিয়াতেই হয়েছে, আমাদের এখানে যেটা হয়েছিল সেই ইনফ্লেশনের ন্যূনতম কোনো মানে আমরা লাগাম টানতে পারিনি, এটা হলো বাস্তবতা। আবার ক্ষেত্র বিশেষে বেড়েছেও, কোথাও কোথাও হয়তো কমেও থাকতে পারে কিছু কিছু জায়গায়, কিন্তু অ্যাজ এ হোল মানুষ সেই স্বস্তিতে নাই। মানুষের দারিদ্রতা যে হারে বেড়েছিল সেটা কমছে না, হ্যাঁ, মানুষ কষ্টে আছে। আরেকটা হলো আইন শৃঙ্খলা, নিরাপত্তা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলোয় অনেক ঘাটতি আছে। পুলিশের ইউনিটগুলা বা সরকারের শৃঙ্খলার কাজে নিয়োজিত যারা, তারা একেবারে দায়সারা গোছের কাজ করছেন, তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা বা অ্যাক্টিভ করা, সেইগুলো সরকার এখন পর্যন্ত করে উঠতে পারছে বা এরকম না। আর যেটা মানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সেই জায়গাটাও মানে অনেকটা ঘাটতি বা ব্যত্যয় আছে, বা তাদের প্রচেষ্টার বা কর্মতৎপরতার, এই জিনিসগুলোও সত্য, এটাও সত্য আমরা যেটা দেখছি। তো সব মিলিয়ে ভালো আছে, খারাপ আছে, অ্যাজ এ হোল, বাট এর চাইতে ভালো আমরা প্রত্যাশা করেছিলাম, অবশ্যই প্রত্যাশা করেছিলাম। অনেক ধন্যবাদ স্যার। তুষার, যে জিনিসটা, যে বিষয়টা অনেক আলোচনায় ছিল যে শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবে, কবে করবে, সেটার একটা ঘোষণা আপনাদের দিক থেকে এসেছে। তা আমি জানতে চাই যে এই যে নতুন দল আপনারা করতে যাচ্ছেন, সেই দলের ধরনটা কেমন হবে? কারণ আমাদের এখানে তো বামপন্থী, ডানপন্থী, ইসলামীপন্থী, আপনাদের রাজনৈতিক দলের গঠনটা মানে ধরনটা কি? যেহেতু আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রত্যাশা করি, মানে আমাদের রাষ্ট্র প্রকল্পটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্প, সেটার উপযোগী একটা রাজনৈতিক দল আমরা করতে চাচ্ছি। মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যার মধ্যে বিভিন্ন মত পথের মানুষ থাকবে, এটা সত্যি। মানে আমাদের ইতিমধ্যে আছে যারা আগে বাম রাজনীতি করেছে, কিংবা ডান রাজনীতি করেছে, ইসলামপন্থী রাজনীতি করেছে, কিংবা ধরা যাক পাহাড়ের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজমে জড়িত ছিল, কিংবা সেন্ট্রিস্ট পলিটিক্স করেছে, কিংবা কিছু করে না, এই ধরনের অনেক ধরনের মানুষ আমাদের এখানে ইতিমধ্যে আছে। কিন্তু আমরা সংগঠনগতভাবে আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা একটা রাজনীতিতে মধ্যম পন্থার রাজনীতি করতে চাই, যার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশের বাস্তবতায় এখানে যে বিভাজনমূলক যে রাজনীতি ছিল, যে ধর্ম বনাম প্রগতিশীলতা, বিজ্ঞান বনাম মৌলবাদ, এই যে ধরনের বাইনারিগুলো, অহেতুক যে বাইনারিগুলো করা হয়েছে, এগুলোকে ছাপিয়ে গিয়ে একটা অধিকার ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক এবং সার্ভিস ওরিয়েন্টেড রাজনীতি, মানে মানুষের জীবন ঘনিষ্ঠ যে প্রবলেমগুলো, তার চাকরির সমস্যা, তার আইন শৃঙ্খলার সমস্যা, তার অধিকারের সমস্যা ইত্যাদি যে সমস্যাগুলো মানুষের প্রতিদিনকার বাস্তব সমস্যা, সেগুলো সমাধান করতে পারে বা সেগুলোকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে নিয়ে আসে, এমন একটা রাজনৈতিক দল আমরা করতে চেয়েছি এবং আমরা সেদিকেই যাচ্ছি। আজকে সেটার এতদিন পর্যন্ত এটা নানা ধরনের গুঞ্জন ছিল, বা আমরাও আনঅফিসিয়ালি বলেছি যে আমরা রাজনৈতিক দল করব। আজকের এই সংবাদ সম্মেলনের পর থেকে ইটস অফিসিয়াল নাও যে আমরা একটা রাজনৈতিক দল হচ্ছে, এবং এই মাসের মধ্যেই সেটা হবে। তো সেটার কার্যক্রম চলছে। ইতিমধ্যে আপনাকে আমি জানাতে পারি যে আমরা একটা অনলাইন ফর্ম ছেড়েছি, অফলাইন ফর্মও আছে, অনলাইন ফর্মও আছে। অনলাইন ফর্ম ছেড়েছি আজকে, যে কী ধরনের রাজনৈতিক দল চান, সেখানে কি কর্মসূচি দেখতে চান, আপনার কোন সমস্যাটা আপনি সমাধান দেখতে চান, দলের মার্কাটা কী হতে পারে, নাম কী হতে পারে, এই ধরনের কিছু প্রশ্ন সহকারে একটা অনলাইন ফর্ম ছাড়া হয়েছে। যে অনলাইন ফর্ম আমরা ছাড়ার 1 ঘন্টার মধ্যে 50,000 মানুষ তাদের মতামত দিয়েছে। ইটস হিউজ, এবং এটা এখনও ইটস স্টিল কাউন্টিং। এবং আমাদের ধারণা দল গঠনের আগ পর্যন্ত যতদিন আমরা এই 1 সপ্তাহব্যাপী মতামত নেব, এটা কোটির কাছাকাছি মানুষ এটাতে রেসপন্স হয়তো করবে। তো এই
পরিস্থিতির মধ্যে আমরা রাজনৈতিক দলটা নিয়ে আসতে চাচ্ছি, কারণ আমরা মনে করি যে বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং এখানে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের আগেও ছিল, মাঝখানে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদ তৈরি করেছে, এখন আবার সেই বহুদলীয় গণতন্ত্রটা চর্চা করতে গেলে একটা তরুণদের উদ্যোগে, তরুণদের নেতৃত্বে একটা রাজনৈতিক দল আসা উচিত এবং সেটা আশা করি যে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। জি, শহীদুল ইসলাম বাবুল, শিক্ষার্থীরা রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ওয়ার্ম কনগ্রাচুলেশনস যে আমাদের তরুণদের মধ্য থেকে একটা রাজনৈতিক দল, অনেকদিন ধরে এই ধরনের জল্পনা কল্পনা হচ্ছিল, কখনো কখনো কেউ বলেছেন আমরা রাজনীতি করব না, কখনো কেউ বলেছেন করতেও পারি, সময় সেটা বলে দিবে, সেজন্য এটা নিয়ে একটা ধূম্রজাল ছিল। জিনিসটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এটা অনেকের ভালো, সবার জন্যই ভালো। তো তরুণ তো তরুণ অরুণের মতোই, যে তারুণ্য তিমির বিদারী সে আলোর দেবতা, রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতেই তার অস্ত। মানে তারুণ্যের সূর্য যেথা অস্তমিত, দুঃখের তিমির কুন্তলা নিশিথিনীর সেই তো লীলাভূমি, কাজী নজরুলের কথা আর কি। তো আমাদের তরুণরা আমাদের এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের একটা রাজনৈতিক দল হচ্ছে যেটা বাংলাদেশ ভিত্তিক রাজনৈতিক দল হবে, সবার আগে বাংলাদেশকে তারা ধারণ করবে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করবে, তারা আমাদের 52, 62, 71, 69 বা আমাদের 24 এই সমস্ত স্পিরিট এবং নির্যাস নিয়ে বাংলাদেশের মানুষের কথা বলবে। আমাদের এখানে রাজনৈতিক দলের ঘাটতি আছে, সংকট আছে, হ্যাঁ। তো আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং যেই কথাগুলো উঠছে সমাজ থেকে, যেই জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, যে এই রাজনৈতিক দল যে সরকারের কোনো প্যাট্রোনাইজেশনে হবে না বা সরকারের কোনো পৃষ্ঠপোষকতা তারা নিবে না, তারা তাদের স্বাধীন এই উন্মুক্ত পরিবেশে নিশ্চয়ই তারা মানুষের সমর্থন নিয়ে এবং মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবে, দিন শেষে মানুষ মূল্যায়ন করবে। নিশ্চয়ই তাদের জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, যে প্রশ্নগুলো শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে সরকারের কোনো পৃষ্ঠপোষকতা বা প্রশাসনের পৃষ্ঠপোষকতা অথবা সরকারের যে 3 জন উপদেষ্টা আছে ছাত্রদের পক্ষ থেকে, তারা এই রাজনৈতিক দলে থাকছে কিনা, এই বিষয়টা যদি একটু পরিষ্কার করতে পারেন। হ্যাঁ, এটা আমরা অনেকবার পরিষ্কার করেছি যে সরকারের পৃষ্ঠপোষকতা নেওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ সরকারের বা যে কিংস পার্টি যে আলোচনাটা, কিংস পার্টি তাদেরকেই করতে হয় যাদের কোনো পলিটিক্যাল লেজিটিমেসি নাই বা যারা হচ্ছে একটা জনবিচ্ছিন্ন, একটা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তারা এসে তাদের ক্ষমতাটাকে বৈধ করার জন্য একটা দল করে এবং পরবর্তী নির্বাচন, একটা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে জয়ী হয় এবং জয়ী হয়ে একটা সংবিধান সংশোধনী করে নিজেদেরকে বৈধতা দেয়। এইটা হলো কিংস পার্টির ইতিহাস। এই পরিস্থিতিটা কিন্তু সেরকম না, এটা গণ অভ্যুত্থানের পরের একটা তরুণদের শক্তি যারা রাজনৈতিক দল করতে চাচ্ছে এবং তারাই সরকারকে বসিয়েছে, এটা সত্য, কিন্তু এখানে কিন্তু রাজনৈতিক দল সহ অন্যান্যদেরও মতামত আছে এবং এখনো পর্যন্ত ছাত্রদের বিপুল জনভিত্তি রয়েছে। এরকম বিপুল, আমি যেটা একটু আগে বললাম যে 1 ঘন্টার মধ্যে 50,000 মানুষ রেসপন্স করেছে, বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে, এত বিপুল পরিমাণ যাদের লেজিটিমেসি আছে তাদের কিংস পার্টি কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা লাগে না। উল্টো আমরা যখন মাঠ পর্যায়ে কাজ করছি, আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় প্রশাসন অসহযোগিতা করছে, মানে আমরা সহযোগিতা চাচ্ছি তেমন না, কিন্তু আগবারই অসহযোগিতার অনেক নজির আছে। কারণ এই প্রশাসনটা আমরা বারবার বলেছি, এটা ফ্যাসিবাদের সেই পুরনো প্রশাসনটা কিন্তু রয়ে গেছে, সরকার নতুন কিন্তু প্রশাসনটা কিন্তু আগের। ফলে তারা যেখানেই সুযোগ পাচ্ছে সেখানেই ছাত্রদেরকে মানে একটু অসুবিধা বা বেকায়দায় ফেলার চেষ্টা করছে। এইটা হচ্ছে বাস্তবতা। ফলে কিংস পার্টির বা সরকারের পৃষ্ঠপোষকতা এগুলো আমি মনে করি যে যৌক্তিক আলোচনা হবে না। আর 3 উপদেষ্টার কথা বললেন, আমরা এটা পরিষ্কার করেছি যে আমরা যে টাইমলাইনটা বলেছি ফেব্রুয়ারির 2য় বা 3য় সপ্তাহ, এর মধ্যেই রাজনৈতিক দল আসবে এবং সেখানে যদি কোনো উপদেষ্টা মনে করেন বা 3 জনই যদি মনে করেন যে তারা এই রাজনৈতিক দল করবেন, তাহলে তারা তাদের পথ ছেড়ে দিয়ে এখানে আসবেন। আর যদি তারা সরকারে থাকেন তাহলে তারা সরকারে থাকবেন। এটা আমরা বারবার করেছি, মানে সরকারে থেকে আপনি রাজনৈতিক দলে আসতে পারবেন না, এটা পরিষ্কার। সো এটা সামনে দেখা যাবে যে যদি তারা সরকারে থেকে রাজনৈতিক দল করে তখনই অভিযোগটা করা যাবে, কিন্তু তার আগে একবারই এই অভিযোগটা করলে সেটা আসলে আমাদের প্রতি একটু ইনজাস্টিস করা হয়। কারণ আমরা তো অভ্যুত্থানের মধ্যে ছিলাম এবং অভ্যুত্থানের ছাত্র শক্তি এখনও অটুট আছে এবং তাদের মধ্যে থেকে একটা রাজনৈতিক দল হওয়া উচিত, এটা সবাই মনে করে, সবাই এটাকে ওয়েলকাম করছে। কিন্তু কিছু কিছু আশঙ্কা হয়তো অনেকের আছে, আমি মনে করি যে যত দিন যাবে ততই আশঙ্কা দূর হবে। এখানে আমি একটা আপনাকে উদাহরণ দিই যে সরকারে থেকে রাজনৈতিক দল করা, এটা কিন্তু বাংলাদেশ ইতিহাসের আগেও ঘটেছে। আমাদের কিন্তু বাস্তবতা সেটা না, আমরা সরকারে পুরোপুরি আছি সেটা বলা যাবে না, কিন্তু সরকারের থেকে রাজনৈতিক দল, এটা যেমন বাকশাল হয়েছে বাংলাদেশে, এটা সরকারের থেকে একটা একদলীয় শাসন। বিএনপির জন্মের ইতিহাসটা কাছাকাছি, কিন্তু বিএনপি কিন্তু পরবর্তীতে জনগণ দ্বারা পরীক্ষিত শক্তি, কারণ তারা 2বার নির্বাচনের মধ্যে জয়ী হয়েছে, তাদের পুরো বিকাশটা ঘটেছে এরশাদ বিরোধী, সামরিক স্বৈরাচারের বিরোধী মুভমেন্ট করতে করতে। ফলে তারা জনগণের পরীক্ষায় অবতীর্ণ হয়েছে এবং পরীক্ষায় তারা পাশ করেছে। আমি মনে করি ছাত্রদেরকেও এই পরীক্ষায় সুযোগ দেওয়া উচিত। তারা ইতিমধ্যেই দিয়েছে, একবার পরীক্ষায় পাশ করেছে, এখন তাদেরকে আবারও উইথ ফ্লাইং কালার্স বের হয়ে আসার সুযোগ করে দেওয়া উচিত। এর আগে এ ধরনের প্রশ্ন করলে যেটা হয় যে দূরত্ব বাড়ে, আমরা ঐক্যের কথা বলছি। সো যখনই আপনি কিংস পার্টি বারবার ছাত্ররা যেহেতু একটু ইমোশনাল থাকে, তাদেরকে যখন
বারবার তাদের একটা এত পরিশ্রমের জিনিস, সেটাকে যখন এই ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় তখন কিন্তু তাদের মধ্যে থেকে একটা তিক্ততা তৈরি হয়। তো সেইটা না করে আমাদের বরং দেখা উচিত যে তারা সামনে কিভাবে তাদের জার্নিটা কী হয়, তাদেরকে গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে ট্র্যাকে রাখা, এটা জনগোষ্ঠী হিসেবে আমাদের দায়িত্ব। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, একজন উপদেষ্টা বলেছেন। আজকে আপনাদের একজন নেতাও বলেছে আওয়ামী লীগকে সাংগঠনিক হিসাবে বিচার করতে হয় এবং তারা যাতে রাজনীতিতে নির্বাচন অংশগ্রহণ না করতে পারে সেটার পক্ষে বলেছেন। আওয়ামী লীগ নিয়ে আসলে আপনাদের দলের অবস্থানটা কি? নির্বাচন যদি নিষিদ্ধ না হয় তাহলে নির্বাচন করতে পারবে না কেন? না, আসলে নৈতিকভাবে তো আওয়ামী লীগ ব্যাংক্রাফট, এটা তো সত্য। দীর্ঘদিন যাবৎ একটা মানে ফ্যাসিস্ট পার্টি, লুটেরা, দুর্বৃত্তায়ন, বাংলাদেশের ভোট ব্যবস্থা ধ্বংসকারী, গণতন্ত্র ধ্বংসকারী, লুটেরা যাই বলেন সবকিছু, শেখ হাসিনা এই আওয়ামী লীগকে এই জায়গায় এনেছে। নৈতিকভাবে তারা রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। এখন নিষিদ্ধ কিভাবে হবে, কিভাবে করা যাবে, বিচার কিভাবে করা যাবে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই জায়গাটাই বলা হয়েছে যে আওয়ামী লীগ আর রাজনীতি করবার কোনো অধিকার রাখে না। এখন আমি কই যে আওয়ামী লীগ রাজনীতি করার, এই কথাই তো আর আওয়ামী লীগ বাতিল হয়ে যাবে না, নিষিদ্ধ হয়ে যাবে না। তার জন্য কিছু প্রসেস আছে, প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া গ্রহণ করতে হবে। আমরা যেটা বলেছিলাম যে ফার্স্ট অফ অল এটা একটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে যদি যেত, এটা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, তাহলে জিনিসটা দেখতে ভালো শোনা যায়, শুনতে ভালো শোনা যায়। না হলে আপনি বললেন নিষিদ্ধ করে দিলাম, বা আমি রাজনৈতিক বিএনপি বললাম নিষিদ্ধ করে দিলাম, এটা বা অন্য কেউ বলে দিল, এভাবে তো আসলে নিষিদ্ধ হয় না। এতে করে বিশৃঙ্খলা তৈরি হয়, হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়, হয়। তবে এটা দাবি উনি যেটা করেছেন এটা সত্যই করেছেন যে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া উচিত না, বা রাজনীতি করবার তাদের অধিকার নাই, নৈতিক অধিকার নাই, এটা সত্য। আমরা স্যার তুষার, আওয়ামী লীগ নিয়ে নাগরিক কমিটি বা যে নির্বাচন, যে নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, তাদের অবস্থান কি হবে? দেখুন, আওয়ামী লীগকে আমরা যদি রাজনৈতিক, অনেকে যখন আলাপটা করে তখন মানে আওয়ামী লীগের নির্বাচন করতে দেওয়া উচিত, জনগণ আবার সিদ্ধান্ত নেবে, এই ধরনের কথা যখন বলে তখন তারা ধরে নেয় যে আওয়ামী লীগ একটা ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের মধ্যে আছে এবং তারা নির্বাচনের মধ্যে দিয়ে পরাজিত একটা দল যারা বিরোধী দল হিসেবে আছে, সুতরাং তার ব্যাপারে আমরা হয়তো আলাপ করছি। আসলে কিন্তু ঘটনাটা সেরকম না। আওয়ামী লীগ বাংলাদেশে একটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তীব্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত, পতিত একটা দল, এবং এই মুহূর্তে সে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কের বাইরে আছে এবং তাকে ইতিমধ্যেই 5 অগস্টে তার বিরুদ্ধে জনগণ বিরাট একটা গণরায় দিয়েছে। আবার তাকে নির্বাচনের মধ্যে পরাজিত করার কোনো দরকার নেই। সুতরাং আমাদের অবস্থান খুব পরিষ্কার। আমরা বলেছি যে নিষিদ্ধ করা যাবে কি যাবে না সেটা একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে করতে হবে, কারণ এটা একটা অনেক বড় সিদ্ধান্ত। রাইট। কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বিচার হতে হবে অনেকগুলো কারণে। আপনার এই যে গুম, খুন, ক্রসফায়ার সহ লুটপাট, এগুলো কিন্তু আওয়ামী লীগ, এমন না যে শুধু শেখ পরিবার করেছে। আমরা যদি মনে করি শুধু শেখ পরিবার এটা নেতৃত্ব দিয়েছে সত্যি, কিন্তু পুরো আওয়ামী লীগের পুরো জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায়ে যে পুরো কমিটি, এই পুরো কমিটি কিন্তু এটার সাথে জড়িত ছিল, মানে আগাগোড়া জড়িত ছিল। সর্বশেষ তারা এই 3-4 অগস্ট তারা কিন্তু অস্ত্র নিয়ে মাঠে নেমেছে, ঠিক আছে? তার মানে তারা দল হিসেবে এখানে জড়িত। এবং 3টা নির্বাচন, 14, 18, 24, 3টা নির্বাচন যে আপনি নির্বাচন রিগ করলেন, এটা তো একটা ফৌজদারি অপরাধ। এই অপরাধের তো শাস্তি হতে হবে দল হিসেবে। ফলে কীভাবে শাস্তি হবে, কোন আইনে শাস্তি হবে বা কী প্রক্রিয়া হবে, এটা আলোচনা করা যেতে পারে। আমরা হঠাৎ করে দেখলাম যে এই যে আইসিটি যে আইনটা আছে, মানে যে আইনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের যে আইন আছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইন, এই আইনে আগে দলগতভাবে শাস্তি দেওয়ার বিধান ছিল, সেটাকে এই সরকার এসে দলের বিধানটা করে দিয়েছে। তবু এখনও সন্ত্রাস বিরোধী একটা আইন আছে 2009 সালের, এটা দিয়ে কিছু করা যায় কিনা? কারণ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সিন্ডিকেট এখনও। তারা, আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিদিন বা সর্বশেষ বোধহয় দিনাজপুরে যুব দলের একটা মিছিলে তারা ককটেল বোমা হামলা চালিয়েছে, চোরাগুপ্তা। ফলে এই দলের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো উচিত। এবং কোনো ধরনের নমনীয়তা, আমরা যদি কোনো ধরনের নমনীয়তা এই দলের বিরুদ্ধে দেখাই, তাহলে কিন্তু আমরা জনগোষ্ঠী হিসেবে বিরাট বড় ভুল করবো এবং একটা ফাঁদের মধ্যে পড়বো। এই কারণে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের শক্ত অবস্থান নিতে হবে সকল দলের, সকল পক্ষের, বাংলাদেশপন্থী সকল পক্ষের, এবং তাকে দলগতভাবে আসলে শাস্তি দিতে হবে। কারণ আমরা যদি তাকে স্পেয়ার করি, আমরা যদি আওয়ামী লীগকে স্পেয়ার করি, আওয়ামী লীগ কিন্তু আমাদেরকে স্পেয়ার করবে না, কারণ সে এখনও একটা প্রতিশোধের নেশার মধ্যে আছে এবং সে মনে করছে যে কোনো সময় সে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আবার একটা প্রতিশোধ নেবে। প্রতিদিন তার পেজের মধ্যে থেকে সে এই হুমকি দেয় যে তারা হত্যা করবে, ছাত্রদেরকে হত্যা করবে, বিএনপির কর্মীদেরকে হত্যা করবে, এগুলো কিন্তু তারা বলে যাচ্ছে। ফলে তাদেরকে কোনো ধরনের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে দলগতভাবে শাস্তি দিতে হবে, মানে বিচার করতে হবে। বিচারের মধ্যে দিয়ে যে শাস্তি আসে, কিন্তু অবশ্যই সামনের অন্তত 3টা নির্বাচন, আমি বলবো যে যেহেতু তার 3টা নির্বাচন এই অপরাধ করেছে, 3টা নির্বাচন তাদেরকে এখানে অংশ নিতে দেওয়া উচিত হবে না। আচ্ছা, শহীদুল ইসলাম বাবুল, এই যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে শুধু তো একটা সরকারের পরিবর্তে আরেকটা সরকার এনে বসানো নয়, বা নির্বাচনের মাধ্যমে হোক আর যেভাবেই হোক, কিন্তু সেটা একটা সংস্কার বা নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছে, যে যেখানে যাতে যে দলই ক্ষমতায় আসুক জনগণের রায় নিয়ে, তারা যাতে ব্যবস্থার কারণে কর্তৃত্ববাদী
সরকার হয়ে Right. না ওঠে, সেই ব্যবস্থার জন্য কিছু ন্যূনতম সংস্কার করা জরুরি। সেইটার জন্য যে ঐক্যমত্য হওয়া দরকার, সেই ঐক্যমত্য এখন আছে কিনা বা কোথাও কোনো ঘাটতি দেখেন কিনা? না, ঘাটতি থাকতে পারে। সব বিষয়ে যে সবাই ঐক্যমত্য হবে এটাও না। এটা উন্নত সমাজে, চিন্তা চেতনার সমাজেও এটা হয় না সব সময়। তবে আপনি যেটা বলেছেন, নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতি, বাংলাদেশে আগামীতে নতুন রাজনীতি হবে। আপনি বিগত দিনের রাজনীতি, এই হিংসা বিদ্বেষ, প্রতিহিংসা বা লুণ্ঠন বা এই অধিকার হরণের রাজনীতি, এটা 100 ভাগ যদি পরিশীলিত নাও হয়, অনেক পরিশীলিত হবে। 20 বছর আগেও আমাদের সহনশীলতার রাজনীতি ছিল, সহমর্মিতার রাজনীতি ছিল, সামাজিক সম্প্রীতির ন্যূনতম ছিল। হ্যাঁ, এই 15 বছর আমরা অনেক দূর পিছিয়েছি। আমরা বিশ্বাস করি সেটা হবে। এখন আপনি কিভাবে হবে না হবে, যেমন একটা আপনি যে সংস্কারের কথা বা পরিবর্তনের কথা বললেন, আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের একটা ব্যবস্থা ছিল না। হ্যাঁ, তার আগে আপনি হাসিনাকে যে আমরা উৎখাত করছি, ফ্যাসিবাদকে উৎখাত করছি, এটাই আমার একটা বড় সংস্কার পরিবর্তন কিন্তু হয়ে গেছে এবং এই মেসেজ চলে গেছে। তারপরে কেয়ারটেকার সরকার আমার এখানে ছিল না, সেটাকে আমরা পুনঃস্থাপন অলরেডি করে ফেলছি। হ্যাঁ, এটা কিন্তু আমার সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি আর কোনো সংস্কার যদি নাই করেন, আপনি যে সংস্কারের কথা মিন করছেন, আপনি কেয়ারটেকারের প্রভিশনটাকে পার্মানেন্ট করে যদি দিতে পারেন, এবং শুধু পার্মানেন্ট না, প্রভিশনটাকে, এটাকে আপনি এমন একটা পরিবেশ তৈরি করেন, এর ডাইনে বায়ে কি মানে বাধা আছে, সেই বাধাটা আপনি উন্মুক্ত করে দেন। এইবারও ওই তত্ত্বাবধায়ক সরকার দিনে, অন্তর্বর্তী সরকার দিনে যে ভোট হবে, 5 বছর পরেও সেই ভোট সেইভাবে তারা ভোট করতে পারবে, বা তার 5 বছর পরেও তারা সেই ভোট করতে পারবে। আপনি এই পথটা যদি উন্মুক্ত রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সংস্কারের 70 ভাগ 80 ভাগ আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। হ্যাঁ, এই জায়গাটা আপনি সবচাইতে গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে, এটা আমি মনে করছি। এবং আমরা যে সব কিছুই যে নেতিবাচক বা সব কিছুই যে আমরা কোনো কিছুই পাচ্ছি না, গণ অভ্যুত্থানের সব আকাঙ্ক্ষা বিফলে চলে গেছে, আমি মনে করি গণ অভ্যুত্থানের অনেক আকাঙ্ক্ষায় আমরা অ্যাচিভ করে ফেলছি ইতিমধ্যে। আমাদের যে দাবি ছিল, আমরা যারা বিরোধী দল আন্দোলন করেছি, আমরা একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য কিন্তু আন্দোলন করেছিলাম। হ্যাঁ, আমাদের সেই দাবি আছে বা আমাদের স্ট্যান্ড আছে যে 31 ক্লোজ আছে, 26 দফা আছে, বা ভিশন 2030 যেটা আছে, সেটা আমরা যদি সরকারে যেতে পারি, তখন আমাদের কমিটমেন্ট ছিল ওইটা। এটা হাসিনার পতনের আগেই আমাদের কমিটমেন্ট ছিল। তো সেই জায়গায় তো আমরা আছি, অসুবিধা তো নেই। আর এর মধ্যেও আরও যদি কোনো প্রয়োজন হয় সংস্কারের, হতেও পারে সেটা। কিন্তু সংস্কার করব বলে যে আপনি সময়ক্ষেপণ কালক্ষেপণ যদি করেন, তাহলে মানুষ ভিন্ন অর্থও খুঁজতে পারে এর মধ্যে। স্যার, তো স্যার আপনি কি মনে করেন, বিশেষ করে যে এর আগে যে একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, 3 জোটের রূপরেখা হয়েছিল, সেখানে কিন্তু কতগুলো ভালো কমিটমেন্ট ছিল, রাজনৈতিক দল সবাই মিলে কমিটমেন্ট করেছিল, সেটা কিন্তু রাখে না রাজনৈতিক দলগুলো, এবং সেই একটা সুযোগ হাতছাড়া হয়েছে। এবার যে ঐতিহাসিক সুযোগ সামনে এসেছে, ঐক্যমত্য এবং সংস্কার এবং নতুন বন্দোবস্ত তৈরি করে বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেটা হাতছাড়া হয়ে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা? হ্যাঁ, 3 জোটের রূপরেখার ব্যাপারে যেটা আমি বলবো, আজকে আমি প্রথম আলোতে একটা লেখা লিখেছি, সেখানে আমি বলেছি যে তাদের কিন্তু অনেকগুলো দাবি ভালো ছিল, যে কখনোই বাংলাদেশে অসাংবিধানিক কোনো সরকার থাকতে পারবে না, কখনোই ভোট রিগিং করা যাবে না, মিডিয়া কু করা যাবে না, এবং সবসময় একটা নির্বাচিত সরকার থাকবে, গণতন্ত্রকে একটা স্থায়ী ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করা হবে, এবং সংসদকে সার্বভৌম হিসেবে কায়েম করতে হবে। এই ধরনের অনেকগুলো কথা তাদের, এবং মৌলিক অধিকার বিরোধী কোনো আইন করা যাবে না, বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, ইত্যাদি। প্রত্যেকটা কথাই ভালো। দেখবেন এখনও কিন্তু অনেকগুলো এটা এজেন্ডা হিসেবে এখনও আছে। মাঝখানে কিন্তু কেটে গেল 34 বছর। তাহলে হোয়াট ওয়েন্ট রং? একটা জিনিস হচ্ছে, আপনি বলেছেন যে কথা রাখে নাই রাজনৈতিক দলগুলো, এটা সত্যি, কিন্তু এটা একটা অংশ। আরেকটা যেটা হচ্ছে যে তারা একটা ভুল পদ্ধতি বেছে নিয়েছিলেন। গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিবাদী ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেটা 72 সাল থেকে এখানে বলবৎ আছে, তারা এটাকে অ্যাড্রেস করে নাই। তারা ওই ব্যবস্থার অধীনে সংসদ নির্বাচন করাটাকে ভেবেছেন গণতন্ত্র। তাদের উচিত ছিল যে ওই সময় একটা গণপরিষদ নির্বাচন করে সংবিধানটাকে গণতান্ত্রিক করে তার ভিত্তিতে নির্বাচনের গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ঢোকা। সেটা তারা করে নাই, এবং না করার এই পদ্ধতিগত গলদের কারণে এখনও পর্যন্ত আমরা একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আছি। এবং এখন এইবার এই কারণেই আপনি যেটা খুব রাইটলি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক সুযোগ, এবং এবার যদি আমরা সুযোগটা কোনো কারণে আমাদের মধ্যে ঐক্য কিংবা তাড়াহুড়ার কারণে আমরা যদি এটা সম্পন্ন করতে না পারি, এই সংস্কার এজেন্ডাগুলো যদি সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশ আবার একটা লম্বা সময়ের জন্য একটা ভয়ঙ্কর অবস্থায় পৌঁছে যাবে। এই কারণে এবারই আপনার সংস্কার হতে হবে, এবং সংস্কারের যে এজেন্ডাগুলো ইতিমধ্যে আছে, সেটা আমি এখনও মনে করি না যে এটা হাতছাড়া হওয়ার, যদিও রাজনৈতিক দলগুলো থেকে অসম্ভব চাপ আছে নির্বাচনের, কিন্তু
এখনও রাজনৈতিক দলগুলো যে সংস্কার করতে চায় বা সংস্কারের ব্যাপারে পজিটিভ, সেটা তাদের অন্যান্য বিভিন্ন কথাবার্তা থেকে বোঝা যায়। তারা যেহেতু রাজনৈতিক দল, তারা নির্বাচনের কথা বলবেই, এতে দোষে কিছু নাই। কিন্তু আমি এখনও দেখি নাই যে তারা অ্যাক্টিভলি খুব বেশি বড় আকারে কোনো সংস্কারের জন্য, মানে সংস্কারের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তো আমি মনে করি যে যেহেতু এই সামনের সপ্তাহে ইউনূস সাহেব বলেছেন যে তিনি চার্টার করবেন সবগুলো কমিশনের প্রস্তাব নিয়ে, এবং তার ভিত্তিতে একটা ডায়ালগ হবে, এবং সেটা আমাদের দিক থেকে আমরা বলেছি যে এই চার্টারটাকে আপনি সামনের যে নির্বাচনটা হবে সেটা গণপরিষদ নির্বাচন হোক, এবং সেখানে আপনি এটাকেই পাঠানো হচ্ছে। এই যে গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, এটা একটু ব্যাখ্যা করবেন যে গণপরিষদ নির্বাচন এবং সংসদ নির্বাচন এই দুটো সমন্বয় আসলে কিভাবে হবে? মানে যখন আপনার সংসদ নির্বাচন কি, সংসদ নির্বাচন হচ্ছে সরকার পরিবর্তনের নির্বাচন। জনগণ ভোট দিয়ে সরকার পরিবর্তন করবে এবং সেই সরকার বিদ্যমান সংবিধানের অধীনে আইন প্রণয়ন করবে, এই হচ্ছে সংসদ নির্বাচন। কিন্তু যদি এমন হয় যে আপনাকে সংবিধানই পরিবর্তন করতে হবে এবং ম্যাসিভ পরিবর্তন করতে হবে, যেমন বিএনপির নিজের 62 দফা আছে, তখন কিংবা আমরা 69 দফা দিয়েছি, এবং আরও সংবিধান সংস্কার কমিশনের প্রধান নিজে বলছেন যে এই সংবিধানের মধ্যে স্বৈরতান্ত্রিকতার বীজ আছে। এই যখন পরিস্থিতি হয়, অর্থাৎ যখন আপনার রাষ্ট্র পুনর্গঠন করতে হয় এবং সংবিধান প্রণয়ন করার মতো পরিস্থিতি দাঁড়ায়, তখন সেটা সংসদে করা যায় না। কেন সংসদে করা যায় না? কারণ সংসদে আপনি 2/3 মেজরিটির বলে, যেটা কিনা আবার ভোটের পার্সেন্টেজে আপনি দেখবেন less than 40%। তো এইরকম একটা ব্রুট মেজরিটি নিয়ে আপনি যখন একটা চেঞ্জ করেন, এটা কিন্তু আদালত বাতিল করে দিতে পারে চাইলে। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশের ইতিহাসে আছে। আবার চাইলে পরবর্তী সংসদ এসেও সেটা বাতিল করতে পারে। ফলে সংশোধনী, যেটা সংসদের ভেতরে যে সংবিধান সংশোধনী, এটা সবসময় প্রোন টু চেঞ্জেস এবং এটা স্থায়ী না। কিন্তু আমাদের দরকার এখন একটা স্থায়ী কতগুলো জিনিস ঠিক করে ফেলা, যে এটাকে আর আন্ডু করা যাবে না, এটাকে আর অল্টার করা যাবে না। আমাদের এরপরেও সংশোধনী লাগবে অনেক চলতে ফিরতে, কিন্তু এই মুহূর্তে আমাদের সংবিধানের কতগুলো মেজর যে ডিসিশন আছে সেগুলো নেওয়ার জন্য আমাদের একটা গণপরিষদ নির্বাচন করতে হবে, যেখানে সংবিধানের পাওয়ার স্ট্রাকচারটা মূলত, মানে একটা তো হচ্ছে যে সংবিধান, আপনি সংসদে গিয়ে যে সরকার পরিচালনার জন্য যে আইন দরকার, ফৌজদারি আইন ইত্যাদি আইন বানাবেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার যে আইন, যেটাকে সংবিধান বলা হয়, এই সংবিধানটা এখন প্রণয়ন করা হচ্ছে এজেন্ডা, যেটা করতে হবে গণপরিষদে। কিন্তু এমনিতে রোডম্যাপটা হচ্ছে একটা গণপরিষদ নির্বাচন, তার মধ্যে দিয়ে আপনি সংবিধান প্রণয়ন করলেন, গণভোটের মধ্যে দিয়ে সেটা পাশ করলেন, তারপর সেই সংবিধানের অধীনে একটা সংসদ নির্বাচন। এই হলো দুইটা নির্বাচনের রোডম্যাপ দেখা যায়। কিন্তু আমরা দেখছি যে এটা একটু লম্বা, এবং এখানে রাজনৈতিক দলগুলোকে রাজি করানো খুব কঠিন হবে, কারণ তারা তো নির্বাচনমুখী। এই কারণে আমরা বলছি একটা নির্বাচন করেন, সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন, যে গণপরিষদ একটা নির্দিষ্ট টাইমের মধ্যে 120 দিন কিংবা 200 দিনের মধ্যে একটা সংবিধান প্রণয়ন করবে, সেটা গণভোটের মধ্যে দিয়ে পাশ হবে, এবং তারপর ওই গণপরিষদই নিজেকে, আপনি দুটো প্রশ্নে তখন গণভোট করবেন। একটা বলবেন যে আপনারা জনগণকে এই সংবিধানটা তারা যেটা প্রস্তাব করে এটা পক্ষে আছে, জনগণ ভোট দিয়ে বলবে যে আছি বা নাই। আরেকটা জিনিস হচ্ছে যে এই গণপরিষদটাকে আমরা সরকার হিসেবে ঘোষণা করতে চাই বা আইনসভা হিসেবে ঘোষণা করতে চাই, জনগণ এটার পক্ষে রায় দিবে। এই দুটো জিনিসই আপনি তখন এই গণপরিষদটাকে আইনসভায় রূপান্তর করতে পারবেন। মজার ব্যাপার হচ্ছে গতকাল কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন তারা সরকারের পক্ষ থেকে, সেখানে কিন্তু তারা বলেছেন যে আমরা কি এজেন্ডা, মানে কি সংস্কার করব সেগুলোর ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসছি। সংবিধানের প্রশ্নে আমাদের কি পদ্ধতিতে করবো সেটার ব্যাপারে আমরা এখনও খুব ডিসাইসিভ জায়গায় যাই নাই। একটা হতে পারে যে এই সংশোধনীগুলোকে আইনে রূপান্তর করব, তাতে করে এগুলো স্থায়ী হবে। আরেকটা হতে পারে যে গণপরিষদ কাম, যেটা কথা আমি বলছি, গণপরিষদ কাম আইনসভার মধ্যে হবে, এবং সেইটার ক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে সেই সিদ্ধান্তে যাব। জি, পরিষ্কার হয়েছে। শহীদুল ইসলাম বাবুল, এই গণপরিষদ নির্বাচন নিয়ে আপনার দলের অবস্থান কি, বা এই বিষয়টাকে কেমনভাবে দেখেন? শুনে, গণপরিষদের যে ধারণা, এটা বাংলাদেশের মানুষ জানে না। এর জন্য বাংলাদেশের মানুষের ক্যাম্পেইন করবার প্রয়োজন আছে, জানবার প্রয়োজন আছে। আমি মনে করি অগ্রবর্তী মানুষও 80% জন এই গণপরিষদের, বাংলাদেশের এই ছিল না। 73-70 যে নির্বাচন হয়েছিল, জাতীয় পরিষদের 300 আসন এবং জাতীয় পরিষদের 169 আসন বোধহয়, আর প্রাদেশিক পরিষদের 300 আসন, এরা এই 72-এ এদেরকেই মানে গণপরিষদ ঘোষণা করে সংবিধান প্রণয়ন যেটা করা হলো, আলোচনা হলো সেটা। তারপরে 73-এ জাতীয় নির্বাচন হলো। এখন আপনি গণপরিষদ কখন করবেন, কি করবেন, আমার কথা হলো কি, মানে মানুষকে নিয়েই তো সব আসলে। এখন বাংলাদেশে যারা আমরা আছি, আওয়ামী লীগকে যদি বাদ দেন, সব মানুষ আমরা সকলেই গণতন্ত্র চাই, আমরা সকলেই শান্তি চাই, আমরা সকলেই আমাদের পার্মানেন্ট মানে সেটেলমেন্ট একটা চাই, বা আমরা সাস্টেইনেবল একটা ডেভেলপমেন্ট বা গণতন্ত্র আমরা চাই, সাস্টেইনেবল একটা সম্প্রীতি আমরা চাই, আমরা পেছনের দিকে যেতে চাই না। এখন এটা যদি আপনি একটা চার্টার করেন সমস্ত রাজনৈতিক দল মিলে, এর চাইতে মূল্যবান কোনো বিষয় আপনি 2টা নির্বাচন এই সময়, এই বাস্তবতা, এটা কি ভায়াবল কিনা আমি জানি না, হতে পারে। এই বাস্তবতা আমরা একটা গণপরিষদ নির্বাচন করব, তারপরে আবার জাতীয় নির্বাচন করব, কি করব, এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা ধূম্রজালের ব্যাপার, তাত্ত্বিক আলোচনার ব্যাপার। সেই বাস্তবতা আছে কিনা আমি জানি না। যা কিছু প্রয়োজন
আমার সংবিধান পরিবর্তন যদি করতে হয়, একটা চার্টার যদি হয়, সমস্ত রাজনৈতিক দল বসে যে সংবিধান আমার এই পরিবর্তন বিদ্যমান সংবিধানের, আচ্ছা সংবিধান বাদ দেন, সংবিধানে কি কখনো লেখা ছিল যে ভোট ছাড়া কেউ নির্বাচিত হবে, রাতের বেলায় ভোট করে কেউ নির্বাচিত হবে? কি মূল্য আছে সেই সংবিধানের? আপনি বলেন, সেই সংবিধান কেউ মেনেছে? সবাই মিলে যদি আমরা কই যে আজকে এই সংবিধান আমরা ফেলে দিলাম, তো এই সংবিধানের কি মূল্য আছে? মানুষ এবং যারা অংশীজন তারা যেটা বলবে, তারা যেটা সিদ্ধান্ত নেবে, এর চাইতে বড় কোনো আইন, এর চাইতে বড় কোনো সংবিধান, এর চাইতে বড় কোনো কিছু আছে এটা আমরা মনে করছি না। সংবিধানে থাকলেই কোনো কিছু হয় না, হয়নি, সেটা প্রমাণিত সত্য। সবচাইতে বড় কথা হলো যে আমরা যারা মানুষ, আমরা যারা রাজনীতি করি, আমরা যারা অংশীজন, আমরা যারা গণ অভ্যুত্থান করেছি, হ্যাঁ, তারা আমরা সিদ্ধান্ত নিতে পারি অনেক বিষয়ে, এবং সেটা সেই সিদ্ধান্তের চাইতে মূল্যবান কোনো কিছু আছে আমি মনে করি না। আচ্ছা, ধন্যবাদ সারোয়ার তুষার। আমি অন্য একটা প্রসঙ্গ যাই, যে একটা গবেষণা পত্রিকা এসছে, সেটা হচ্ছে কস্ট অফ ডুইং পলিটিক্স, কস্ট অফ পলিটিক্স, ভোটের রাজনীতি। সেখানে দেখানো হয়েছে যে আমরা সবাই জানি যে ভোটের রাজনীতিতে এই যে টাকার খেলা, একজন এমপি হতে হলে, একজন মনোনয়ন নিতে হলেও অনেক কোটি টাকা দিতে হয়, 10 থেকে 15 কোটি টাকা বলা হয়েছে মিনিমাম। প্রচারণার জন্য টাকা খরচ হয়, এবং ঢাকা শহরের মতো বড় বড় জায়গায় কত এমন হচ্ছে যে 100 কোটি টাকাও খরচ হয়েছে। তার মানে ব্যবসায়ী এবং ধনীদের হাতে রাজনীতি যে বন্দী হয়ে যাচ্ছে, সেইটা আমরা যে এই যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি, এবং আপনারা একটা নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন, এই বিষয়টা কি আপনারা বিবেচনায় নিয়েছেন কিনা? না, অ্যাবসলিউটলি এটা একটা মেজর সমস্যা। মানে আমাদের পার্লামেন্ট যে অনেকগুলো কারণে ফাংশন করতে পারে না, তার একটা প্রধান কারণ হচ্ছে এটা ব্যবসায়ীরা গিয়ে ওখানে বসে থাকে, এবং যার টাকা আছে, টাকা যার সংসদ তার, বা টাকা যার আসন তার, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। এটা অত্যন্ত গরিব বিরোধী এবং মধ্যবিত্ত বিরোধী। মানে যে কোনো একটা সাধারণ মানুষ, আমি একটা সাধারণ নাগরিক, আমার তো অধিকার আছে, আমি এই দেশের, যদি আমার যোগ্যতা থাকে এবং জনগণ যদি আমাকে রায় দেয়, তাহলে আমি সংসদে যাব এবং আইন প্রণয়ন করব। কিন্তু আপনার টাকা না থাকলে আপনি জনগণের কাছে পৌঁছাতেই পারবেন না, এমন একটা সিস্টেম করা আছে। এই কারণে আমরা বলেছি যে বিদ্যমান নির্বাচনী আইনের অনেকগুলো জিনিস পরিবর্তন করতে হবে, টাকার খেলা এবং টাকার যে লেনদেন এগুলো বন্ধ করতে হবে, এবং যেন খুব একটা লিমিট করে দেওয়া হয়, এবং ওই লিমিটটা যেন ক্রস করতে না পারে কোনো রাজনৈতিক দলের কোনো। এখনো তো লিমিট করা আছে, 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না, সেটা তো বাস্তবে হয় না। বাস্তবে হয় না, এটা সমস্যা। তার কারণ হচ্ছে যে এখানে আইনগুলো, যেহেতু রাজনৈতিক দল বা যে সরকার ক্ষমতায় থাকে, তারা এই আইনগুলোর ব্যাপারে শ্রদ্ধাশীল না, তারা এই আইনগুলো ইমপ্লিমেন্ট করতে দেয় না, এবং আমাদের এই ধরনের রাষ্ট্রও নাই, রাষ্ট্র বা প্রতিষ্ঠানগুলো নাই যারা স্বাধীনভাবে এই আইনগুলো ইমপ্লিমেন্ট করবে। মানে নির্বাচনকালীন সরকারের সময় যে কোনো ক্যান্ডিডেট যদি কোনো নির্বাচনী কোনো আচরণবিধি ভঙ্গ করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এই ধরনের স্বাধীন প্রতিষ্ঠান আমাদের নাই। সেটা হওয়ার জন্যই কিন্তু সংস্কারের কথা বলা হচ্ছে, এবং সেটা যদি করা যায় তাহলে যে কোনো সাধারণ ছেলে মেয়ে যার বাংলাদেশি নাগরিক আছে এবং যার যোগ্যতা আছে, সে আসলে পার্লামেন্টে যাবে এবং দেশকে নেতৃত্ব দেবে, স্থানীয় পর্যায়ে নির্বাচন করবে। এমনকি স্থানীয় পর্যায়ে নির্বাচনও যে পরিমাণ টাকার মানে ছড়াছড়ি থাকে, এটা তো আসলে মানে একেবারে শুরু থেকেই গরিব বিরোধী, এবং ফলে ওই লোকটা যে কিনা এত টাকা এখানে ইনভেস্ট করে আপনার মেম্বার হচ্ছে, মানে একজন সদস্য হচ্ছে পার্লামেন্টের, তিনি কিন্তু আর গরিবের প্রতি কমিটেড থাকবেন না খুব স্বাভাবিকভাবে। তিনি থাকতে চাইবেন যে এই টাকাটা আমি কীভাবে উঠাবো, তখন তাকে নানা ধরনের করতে হয়, মানে আপনার দুর্নীতি করতে হয়। এবং এই কারণে আমরা প্রস্তাব করেছি যে সংসদ সদস্যদেরকে স্ট্রিক্টলি আইন প্রণয়নে তাদের ভূমিকাটা সীমাবদ্ধ রাখতে হবে। স্থানীয় সরকারের উন্নয়ন স্থানীয় সরকার করবে, উন্নয়ন কর্মকাণ্ডে মানে সংসদ সদস্যদের মানে ওখানে হস্তক্ষেপ করার কোনো দরকার নেই। এই ধরনের অনেকগুলো সংস্কার প্রস্তাব আমরা করেছি। সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমরা মনে করি যে একেবারেই তো এই ক্যাপিটালিজমের মধ্যে তো আমরা একেবারে বেহেশত বানিয়ে ফেলতে পারবো না, তবে পরিস্থিতির অনেক গুণ উন্নতি ঘটবে। আচ্ছা বাবুল, আপনি কি মনে করেন এই যে রাজনৈতিক দল, যে এটা তো ওপেন সিক্রেট যে জানে একটা নির্বাচন করতে গেলে অনেক টাকা খরচ হয়, অনেক সময় নমিনেশন নিতেও টাকা হয়, বা যার টাকা আছে সেই পায়, এমন ঘটনা তো আছে যে সারা বছর ঢাকায় থেকে সে ব্যবসা করেছে, তার নিজের কনস্টিটিউশনেতে ত্যাগী নেতা তাকে না দিয়ে ঢাকা বসাই দিয়ে। আমি একটা কথা বলি, এটা একটা বিস্তর আলোচনার ব্যাপার। এই টোটাল ব্যবস্থায় কোথায় ফাঁক, আপনি যেটা বললেন, এখনো আইন আছে, তো আইনের ফাঁকফোকর আছে, আইনের বাস্তবতা আছে, আছে। আপনি যতক্ষণ পর্যন্ত একটা সামাজিক বিপ্লব না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই সমস্যা, এটা একটা গুরুতর সমস্যা। আপনি আইন করলেই সমস্যার সমাধান হয়ে যাবে তা না। কিন্তু আপনি একটা জিনিস বলেন, একটা লোক সারা জীবন আদর্শিক রাজনীতি করে, সে কোথায় টাকা পাবে আপনি বলেন? আমাদের কথা ধরেন, আমরা 38 বছর রাজনীতি করি, আমাদের তো বড় বিত্তশালী ব্যবসা নাই। আপনি যদি অসৎ পথ না অবলম্বন করেন, ক্ষমতায়ও যদি যান, আপনার তো ওই টাকা হওয়ার সুযোগ নাই। আপনি মানুষের জন্য কাজ করেন, কিন্তু আমার সমাজ ব্যবস্থাটা কি? আমার কর্মীরা, আমার মানুষ চাই যে আমার নেতা সৎ হবে, হ্যাঁ, কিন্তু যখন তার কোনো ব্যক্তিগত বিপদ হবে, তার মায়ের চিকিৎসা হবে, হাসপাতালে ভর্তি হবে, নেতার কাছে টাকা এক্সপেক্ট করে যে আমার মায়ের হাসপাতাল বিলটা আপনি দিয়ে দেবে, আমার নেতা করে তো।
এটা তো সত্য। আপনি যখন দিতে পারবেন না, আরেকজন বিত্তশালী লোক যায় যখন ওই বিলটা দিয়ে দিবে, তখন তার মানসিক অবস্থা তৈরি হবে, আর এই নেতা দিয়ে আমি কি করব, আমি নেতা পেয়ে গেছি তো, হ্যাঁ আমার বিপদের বন্ধু। এই যে মানুষটা সারাদিন, কিন্তু যে নেতা তার সে কোথায় টাকাটা পাবে আপনি বলেন? আপনি চাইবেন সৎ নেতা, আবার আপনি চাইবেন যে আপনার প্রয়োজনে, আপনার দুঃখে দুর্দিনে আপনাকে সে টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনাকে সহযোগিতা করবে। এটা তো হয়েছে। আপনি মসজিদে যান নামাজ পড়তে, হ্যাঁ আপনি বলবেন না হুজুররা ওয়াজ করে বলে না যে এই 100 টাকা দিলে এই সাদ হইলে হাসরের ময়দানে এটা বয়ান তো করে না, এটা কোটি গুণ বৃদ্ধি পাবে। তো কেউ যদি একজন দাঁড়ায় বলে যে আচ্ছা আমি 5 লক্ষ টাকা দিয়ে দিলাম এই মসজিদে আপনার সাদের জন্য, আপনার কি লাগবে? আপনি কি প্রশ্ন করেন তাকে আপনি কোথায় টাকাটা পেয়েছেন? আসেন সবাই মিলে ওনার জন্য আমরা দোয়া করে দেই, হ্যাঁ আল্লাহ তাকে কোনো জান্নাতবাসী করে দেয়। তার মানে কি? আপনি তাকে উৎসাহিত করছেন, দুর্নীতিতে আপনি প্রশ্ন করেছেন, হ্যাঁ সবাই আপনিও তার জন্য দোয়া করছেন, ভালো কথা। আপনি আপনার বোন বিয়ে দিবেন তো বোন বিয়ে দেওয়া, আপনি যদি শুনেন যে স্কুলের হেডমাস্টার, কোনো ঘুষ নাই, দুর্নীতি নাই, আরেকজন যদি কাস্টমসে চাকরি করে, 3rd ক্লাস চাকরি করে, ধরুন 3rd ক্লাস ওইটি উপরি আমায় আছে, মুখে না বললেও আপনি পাত্র হিসেবে ওইটাকেই সিলেক্ট করবেন, আপনি উৎসাহিত করছেন তো অসততা থাকে। সেই জন্যে সব ক্ষেত্রে যদি আপনি আইন খালি করবেন, আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনের জন্য যদি আপনি কাজ না করেন, সামাজিক বিপ্লবের যদি কাজ না করেন, টোটাল সমাজ ব্যবস্থাকে আপনি অসৎ হইতে উৎসাহিত করছে, টোটাল কর্মী বাহিনী, টোটাল রাজনীতি আপনাকে বিপদগামী হইতে উৎসাহিত করছে, টোটাল সামগ্রিক চিত্র আপনাকে যদি বাধ্য না করা যায় যে আপনি এখানে বেশি টাকা খরচ করতে পারবেন না, আর বেশি টাকা কে কীভাবে আয় করলো, সেখানে নির্বাচনে খরচ করতে আসছে, কোত্থেকে সে টাকা আয় করছে, তার সূত্রটা কি? আপনার দুদক একটার সাথে আরেকটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জড়িত। আপনি এখানে মুখে বলবেন, আইন করবেন, আর কালকেই বাংলাদেশে একেবারে সিরাতুল মুস্তাকিমে চলে যাবে, অ্যাবসার্ড। এটা এত সহজ বিষয় না। হ্যাঁ একজন মহামানব লাগবে হয়তোবা, উপর থেকে শুরু হবে, তাও আপনার 20 বছর লাগবে, 25 বছর লাগবে এই সংস্কার হইতে, এই সোজা রাস্তা তৈরি হইতে। আপনার সিঙ্গাপুর লি কুয়ান ইউ ফ্রম ফার্স্ট ওয়ার্ল্ড টু থার্ড, তার যে বইটা আছে আপনি পড়বেন। সিঙ্গাপুরে এক সময়ে আপনার ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়া থেকে সব চোর ডাকাত এখানে দ্বীপান্তর করতো, সেই ব্লাড। সেখানে সে ট্রাফিক সিগন্যাল কীভাবে তৈরি করছে আপনি জানেন? রাত 2টার সময় যায় দেখবেন কেউ 1 ইঞ্চি সেটা ব্রেক করে না। কেন করে না আপনি জানেন? কারণ লি কুয়ান একবার আইন করেছিল যে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করলে ক্র্যাশ প্রোগ্রামের মুখোমুখি হবে। সমস্ত মানুষকে পৌঁছে দিয়েছে তার খবর যে ফেব্রুয়ারি মার্চের 1 তারিখ থেকে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করতে পারবে না। 3 মোড়ে সে 3টে লকেট রানটা ফিট করে রাখছে, উড়েই দিছে গাড়ি, কোথায় হিউম্যান রাইটস কোথায় কি জানি না। তারপর থেকে সেখানকার মানুষ একেবারে সোজা হয়ে গেছে, কেউ কোনোদিন চিন্তাও করে নাই যে ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করতে হবে। এটা প্র্যাকটিক্যাল। হ্যাঁ তো সেই জন্যে আমরা বলবো বাংলাদেশ একেবারে সিরাতুল মুস্তাকিমে চলে যাবে কালকে পরশু, আমি এখান থেকে সব পরিবর্তন করে দেবো, বিষয়টা তো সহজ না। তার জন্য সামাজিক বিপ্লবও লাগবে, আইনও লাগবে, সদিচ্ছাও লাগবে, এবং সেটা উপর থেকেই শুরু হতে হবে। জি অনেক ধন্যবাদ স্যার তুষার। 1 মিনিট যদি কিছু যোগ করতে চান। মানে আজকে যেটা বিষয় ছিল আর কি, যে 6 মাসের বাংলাদেশ অভ্যুত্থানের পরে, তো আমরা মনে করি যে বাংলাদেশে এখন মানে অনেক বেটার অবস্থায় আছে, এবং আমরা ফ্যাসিজমের মধ্যে ছিলাম, এখন একটা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশন, গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, এবং এই প্রক্রিয়া আমরা বাংলাদেশের প্রায় সকল অংশের মানুষই এটার প্রতি কমিটেড, এবং সবাই যদি আমরা একসাথে থাকতে পারি এবং একসাথে একটা ঐক্যমতে আসতে পারি, তাহলে বাংলাদেশের সামনে অনেক একটা ভালো ফিউচার অপেক্ষা করছে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার তুষার, শহীদুল ইসলাম বাবুল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।